কক্সবাজারের সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জন নিহত হয়েছেন ডাকাতদের আক্রমণে। এই তথ্যটি মনে রাখুন, কারণ এই ডাকাতের প্রত্যেকেই কিন্তু জামিন পেয়েছিল, বিশেষ করে ডাকাত সর্দার জামিন পেয়েছিল এই ডক্টর ইউনূস সরকারের সময়। এই তথ্যটি নিয়েই আমরা আলাপের শেষ পর্যায়ে যাব। এর আগে আসুন অন্য মূল আলাপে চলে যাই। ডক্টর ইউনূস, যিনি এখন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, তিনি সেখানে ক্লিন্টন ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে বক্তৃতা দিয়েছেন। বক্তৃতায় তিনি বলেছেন যে বিগত আন্দোলন, যেটা জুলাই আগস্ট মাসের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে, সেই আন্দোলনটি, শব্দটি ব্যবহার করেছেন, মেটিকুলাস ছিল, মানে নিখুঁত পরিকল্পনার একটা প্রোগ্রাম ছিল। তিনি বলেছেন যে এই জিনিসটা এরকম না যে হুট করে জনগণ রাস্তায় নেমে চলে আসলো, একটা গণ অভ্যুত্থান হলো এবং এর মাধ্যমে পতন হলো। পুরো জিনিসটা খুবই পরিকল্পিতভাবে করা হয়েছে। কারা নেতৃত্বে থাকবে তাদেরকে আড়াল করে রাখা হয়েছে, এক ধরনের ধোঁয়াশা তৈরি করে একটা আন্দোলনকে তারা সফল করেছেন। ডক্টর ইউনূস এবং তার ঘোষিত মাস্টার মাইন্ড, তার যারা সহযোগীরা ছিলেন এই আন্দোলনে, তাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন। একটা সুন্দর আন্দোলন তারা সফলভাবে সম্পন্ন করেছেন জনগণ কিছু টের পাওয়ার আগে। কিন্তু কথা হচ্ছে, এই পরিকল্পনার বাকি অংশটুকু কি? মেটিকুলাস পরিকল্পনার পরবর্তীতে তারা কি করবেন? তাহলে ধরে নেওয়া যাচ্ছে সে বিষয়ে তাদের পরিষ্কার জ্ঞান আছে। তারা না জেনে না বুঝে সরকারে বসেন নাই, কারণ তাদের পরিকল্পনার পরবর্তী অংশ অবশ্যই আছে কিভাবে তারা সরকার পরিচালনা করবেন। তাদের ভাষায় যে বিপ্লবী সরকার তারা গঠন করেছেন, তার প্রতিটি ধাপ নিশ্চয়ই তাদের মধ্যে আছে। ডক্টর ইউনূস স্যার, আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই কনফিউজড হয়ে গেছি যে আপনি ঠিক কি পরিকল্পনার পরবর্তীতে করছেন। দেশকে অশান্ত করার যে পরিকল্পনা, সেটা কি তাহলে আপনার পরিকল্পনার অংশ? শুরু করছি সেই জামিন দিয়ে। চকরিয়া তানজিম সারওয়ার নির্জনের যে ডাকাত সর্দার, যে তাকে হত্যা করেছে বা যে ডাকাত দল হত্যা করেছে, তাদের শুধু জামিন হয় নাই আপনার সরকারের সময়। বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী যে 6 জন কোর্টের এই কারাগারে বন্দী ছিল বছরের পর বছর, এবং এরা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় বন্দী হয়েছে বা অ্যারেস্ট হয়েছে সবাই, তা কিন্তু নয়। 23 জন শীর্ষ সন্ত্রাসীর লিস্ট করে গিয়েছিল বিগত 4 দলীয় জোট সরকার, বিএনপি নেতৃত্বাধীন যে জোট ছিল, এবং তাদেরকে ধরা সেই সময় থেকে শুরু হয়েছে, এবং তাদের কেউ কেউ ধরা পড়েছে বিএনপি জামাত সরকারের সময়, কেউ কেউ তৎকালীন 111 সরকারের সময়, এবং কেউ কেউ ধরা পড়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়। তাদেরকে দীর্ঘদিন কারাগারে রাখা ছিল, কিন্তু আপনারা ক্ষমতায় আসার সাথে সাথে তাদের প্রত্যেকে দ্রুত 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 জামিন দেওয়া হয়ে গেল। সুইডেন আসলাম, ভয়ঙ্কর সন্ত্রাসী, যার কথা বলে বাচ্চাদেরকে ঘুম পাড়ানো হতো, সুইডেন আসলামকে আপনারা জামিন দিয়ে দিলেন। কিলার আব্বাস, যার কাছে 6টি হত্যা মামলা এখনো বিচারাধীন আছে, 6টি ভিন্ন ভিন্ন হত্যা মামলা সহ 10টি মামলা বিচারাধীন, কিলার আব্বাসের জামিন হয়ে গেল। পিচ্চি হেলাল, 4টা হত্যা মামলা সহ 8টি মামলা এখনো তার বিচার চলছে, পিচ্চি হেলালকে বের করে দিলেন। ফ্রিডম রাসু, ফ্রিডম পার্টির এই ক্যাডার একসময় ঢাকা শহরে কি পরিমাণ সন্ত্রাস করেছে তা তখনকার জনগণের অবশ্যই মনে আছে। জামিন পেয়ে গেল, নিশ্চিন্তে বেরিয়ে চলে গেল। টিটন, একজন ফাঁসির আসামি সন্ত্রাসী টিটন, দেশের একজন অন্যতম শীর্ষ সন্ত্রাসী, সে জামিন পেয়েছে, এবং নিশ্চয়ই সে আবার ফিরে আসছে না কারাগারে নিজের ফাঁসির দড়ি গলায় দেওয়ার জন্য। এবং ইমনের কথাও আমার নিশ্চয়ই মনে আছে ঢাকাবাসীর, সেই সন্ত্রাসী ইমনও জামিন পেয়ে গেছে। এই হচ্ছে 6 জন সন্ত্রাসী, যাদের প্রত্যেককে এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে মুক্তি দিয়েছে। এরা তো খুব বিএনপি বা জামাতের রাজনৈতিক বন্দী ছিল না, বা এরা বাক স্বাধীনতার কারণে গিয়ে বন্দী হয়েছে, তা কিন্তু নয়। তারা সরাসরি সন্ত্রাসী, রাজনীতির সাথে তাদের সেই সম্পর্ক নাই যে তাদেরকে রাজনৈতিক ভিকটিম বলা যায়। আমি জানি না ডক্টর ইউনূস এবং তার সরকার কেন এই কাজটি করলেন, এবং এই কাজের ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে। ঢাকা শহরে যারা আছেন তারা অনেকেই এখনো অফিসিয়ালি স্বীকার করছেন না, কিন্তু ফেসবুক ঘাটলেই দেখা যায় ছিনতাই বাড়ছে, বিভিন্ন ধরনের নির্যাতন ধীরে ধীরে বাড়ছে। এবং তার একটা বড় প্রমাণ হচ্ছে যে চকরিয়া যে তানজিম সারওয়ার নির্জন সেনা কর্মকর্তা নিহত হলেন, সেই ডাকাত দলও কিন্তু জামিন পেয়েছে মাত্র কিছুদিন আগে। পত্রিকায় বলেছে 1 মাস 11 দিনের মতো তারা জামিন পেয়েছে। সুতরাং জামিন পাওয়া সন্ত্রাসীরা বেরিয়ে এসেই যে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে কিসের মেটিকুলাস পরিকল্পনা আপনারা করলেন? পরিকল্পনা নাম্বার 2 আপনাদের, যেটা আমি এখন ধরতে পারি নাই, সেটা হচ্ছে আপনারা জঙ্গিদেরকে বের করে দিয়েছেন। জসিমউদ্দিন রহমানি হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, যারা 15-16 সালে ব্লগার কিলিং, লেখক হত্যা,
প্রকাশক হত্যার সাথে জড়িত সম্পৃক্ত এই বিষয়ে অনেক 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 প্রমাণ আছে। সেই জসিমউদ্দিন রহমানীকে আপনারা জামিন দিয়েছেন, সে বেরিয়ে গেছে, সেটা এক কথা। কিভাবে বেরিয়ে গিয়েছে সেটা একটু আমরা এখন দেখি। গাড়িতে তুলে হুড খোলা জিপের মধ্যে তাকে দাঁড় করিয়ে তিনি বক্তৃতা দিয়ে সসম্মানে ডক্টর ইউনূস এবং আপনার সরকারের নিরাপত্তা বলতে গেলে প্রায় গার্ড অনার দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। আসুন আমরা সেই ভিডিওটা যদি দেখি তাহলে দেখতে পাবো যে তাকে কিভাবে সম্মান দিয়ে বের করে দিয়েছেন। আজকে এই মুহূর্তে আমি যখন ভিডিও করছি তখন জামাতুল আনসার ফিল হিন্দাল তার ৩২ জন জঙ্গি যারা কুকি চীনের সাথে সম্পর্কযুক্ত হিসাবে র্যাবের দ্বারা গ্রেফতার হয়েছিল, যারা কুকি চীনের সাথে মিলে পাহাড়ে অশান্তি তৈরি করার ক্ষেত্রে, সন্ত্রাস তৈরি করার ক্ষেত্রে সরাসরি ভূমিকায় জড়িত বলে র্যাবের মহাপরিচালক তখনকার যিনি ছিলেন তিনি বক্তৃতায় বলেছেন, তাকে আপনারা জামিন দিয়ে দিচ্ছেন, সেই ৩২ জনকে আপনারা একবারে মুক্ত করে দিচ্ছেন। কি সেই মেটিকুলাস পরিকল্পনা আপনারা করছেন? কিভাবে আপনারা এই দেশে পরিকল্পনা করছেন যেটা আপনাদের বিরুদ্ধে যায়? এই জিনিসটা আমি আসলে ধরতে পারছি না। ডক্টর ইউনূস স্যার, আপনি শান্তিতে নোবেল পাওয়া একটা লোক। আমরা আশা করেছিলাম আপনি এবং আপনার যে সভাসদ, যাদেরকে আমরা সুশীল সমাজের অংশ হিসেবে সারা জীবন দেখে এসেছি, তারা দেশের শান্তি কায়েমের একটা মেটিকুলাস পরিকল্পনা করবেন। কিন্তু আপনাদের এই টোটাল আচরণ দেখে মনে হচ্ছে দেশকে যত দ্রুত সম্ভব অশান্তির দিকে নিয়ে যাওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান বাহিনীর আসার একটা পথ সুগম করে দেওয়ার জন্যই আপনারা জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছেন, আপনারা সকল সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছেন, যাতে করে এই দেশকে একটা সন্ত্রাসের উর্বর ভূমি দেখানো যায় এবং বিদেশি হস্তক্ষেপের একটা সুযোগ এখানে তৈরি হয়। আমার ধারণা এই জায়গা থেকে যদি আপনাদেরকে বেরিয়ে আপনারা না আসেন, নিজেরা বিপদে পড়বেন এবং দেশ ও জাতিকে তো অবশ্যই আপনারা একটা বড় বিপদের মধ্যে ফেলে দিবেন। সারা দেশে সাম্প্রদায়িক উস্কানি চলছে, পূজার নিয়ে বারবার পূজার নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে। আমরা দেখলাম উত্তরাতে এক জায়গায় যেখানে প্রতি বছর পূজা হয় সেখানে পূজা করতে দিবে না বলে মিছিল হচ্ছে। এই পুরো জিনিসটা সামলানো হচ্ছে না যথেষ্টভাবে, কারণ আপনারা যদি দেশের সাম্প্রদায়িক একটা অস্থিতিশীলতা তৈরি করেন একদিকে, আরেকদিকে জঙ্গিদের দিকে একটা অশান্তি তৈরি হয় এবং সাধারণ সন্ত্রাসী সুইডেন আসলাম, কিলার আব্বাস, পিচ্চি হেলালদের দিয়ে আরেকটা সমস্যা তৈরি হয়, তাহলে দেশটা পুরোটাই কলাপস করার একটা সম্ভাবনা তৈরি হয়, যেটা শেষ পর্যন্ত আমাদের সকলের জন্যই বিপজ্জনক। মার্কিন হস্তক্ষেপ তৈরির একটা নীল নকশা হিসাবে এই গোটা কার্যক্রমটা চিহ্নিত হলে আমার মনে হয় আমরা যারা এটাকে চিহ্নিত করবেন তাদেরকে দোষ দিতে পারি না। তারপরে আসলে অর্থনীতির অবস্থায়, প্রথম আপনারা যখন ক্ষমতা নিলেন তখন অর্থ উপদেষ্টা বললেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এত খারাপ নয়। আমরা স্বীকার করি গত আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকারের কিছু সুবিধাবাদী লোক ব্যাংকের পর ব্যাংক লুট করে চলে গেছে, শেয়ার মার্কেটকে লুট করে চলে গেছে, কিন্তু সেই শেয়ার মার্কেটের আস্থা এখনো কেন আপনারা ফেরাতে পারছেন না? কেন এখনো আমাদের জিডিপি কে রিঅ্যাডজাস্ট করে বলতে হচ্ছে যে জিডিপি কম হবে? অর্থনীতির এই বড় বড় সূচক গুলো আমাদেরকে দেখতে হবে। শুধুমাত্র ভারতে ইলিশ রফতানি করে কিছু টাকা অর্জন করার মাধ্যমে ইকোনমির বুস্ট আপ হবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায়োরিটি অর্থনীতি সংস্কারের দিকে নয়। গরিব মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ মুদ্রাস্ফীতির চাপ থেকে কিভাবে বাঁচবে, কিভাবে তারা একটু স্বস্তিতে জীবনযাপন করবে, এটা হওয়া উচিত ছিল এই সরকারের প্রায়োরিটি, অর্থনীতির প্রায়োরিটি। আপনাদের প্রায়োরিটি হচ্ছে গিয়ে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা, আপনাদের প্রায়োরিটি হচ্ছে গিয়ে জাফর ইকবাল স্যারকে উপরে মামলা তৈরি করা। এবং এই জায়গাটাও আমি আসতে চাচ্ছি, থার্ড যে জিনিসটা, ডক্টর ইউনূস আপনি অর্থনীতি আমাদের চেয়ে অনেক 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 গুণ বেশি বুঝেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেনের একটা গবেষণা আছে যেটা নিয়ে উনি নোবেল পেয়েছেন, যে যে দেশে বাক স্বাধীনতা আছে, যে দেশে মুক্ত চর্চা আছে, মুক্তভাবে কথা বলার সুযোগ তৈরি হয়, মিডিয়ার স্বাধীনতা থাকে, সেই দেশে কখনো দুর্ভিক্ষ হয় না, কারণ শাসকদেরকে তখন নিয়ন্ত্রণ করা যায় বা শাসকদের ডিরেকশন যেটা আছে তাদের রাস্তাটা নির্ধারণ করে দেয় মিডিয়া। আপনাদের যদি সদিচ্ছা থাকতো আপনারা মুক্ত স্বাধীন মিডিয়ার কথা বলতেন, কিন্তু আপনারা গোটা বিষয়টাকে পুরো উল্টো দিকে নিয়ে গিয়েছেন। সারা বাংলাদেশে সাংবাদিকদের উপরে, শীর্ষস্থানীয় সাংবাদিকদের উপরে একের পর এক হত্যা মামলা হচ্ছে। মানে এমন একটা মামলা করছেন, সাধারণ সাংবাদিক যারা পেশাদার সাংবাদিক হতে পারে তারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের প্রতি ইমোশনালি ইনভলভ, বিএনপির সাথে ইমোশনালি ইনভলভ, জামাতের সাথে ইমোশনালি ইনভলভ, তাই বলে তাদের উপরে কি হত্যা মামলা এলাও করাটা সরকারের উচিত হচ্ছে?
নবনীতা চৌধুরী 6 থেকে 7 বছর আগে সে সাংবাদিকতা ছেড়ে চলে গেছে, সম্ভবত বিদেশে আছে, একটা আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন বলে শুনেছি, তাকে আপনারা হত্যা মামলা জড়িয়ে দিয়েছেন। মিথিলা ফারজানা, যিনি গত কয়েক বছর খানেক আগে কমপক্ষে সরকারের অংশ হয়ে পররাষ্ট্র দপ্তরের চাকরি নিয়ে কানাডা আছেন, তাকে আপনারা বলছেন যে তারা মিডিয়ার মাধ্যমে গণহত্যাকে উস্কানি দিয়েছে। আরে ভাই, তারা তো মিডিয়াতেই ছিল না। এই মামলাগুলো কেন আপনারা অ্যালাউ করছেন, কেন আপনারা নিচ্ছেন, কেন তদন্ত না করে নিচ্ছেন, এবং যখন নিচ্ছেন কেন সেটার তদন্ত শেষ পর্যন্ত হচ্ছে না? সারা দেশের বিভিন্ন মিডিয়া হাউসগুলো দখল পুনর্দখল হচ্ছে, বিভিন্ন সাংবাদিকরা চাকরি হারাচ্ছেন। ও মজার বিষয়, গতকালকে আমি দেখলাম, এটা আমি আসলে আরো পরীক্ষা করবো, এটা নিয়ে আমার আরেকটা পর্ব আসবে, যে কে একজন কোথায় আপনাকে আমেরিকান দালাল বলেছে বলে একটা কমেন্ট করেছে ফেসবুকে ডক্টর ইউনূস, এটার জন্য নাকি তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। বিগত সরকারের সময় আমরা দেখতাম বঙ্গবন্ধুর নামে কিছু বললে, বলুক না বলুক, সেটাকে বানিয়ে গুনিয়ে এক ধরনের চামচা শ্রেণী মামলা করে দিত। এখন তো দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস আপনি সেই জায়গাটা নিয়ে নিচ্ছেন, আপনার সমর্থকরা সেই মামলা করছে। যাই হোক, সেই পর্বে আমরা সেটা নিয়ে আমি আরেকটা বিস্তারিত পর্ব তৈরি করব। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব, যে 3টা লক্ষণ আমার কাছে ভালো লাগছে না। সন্ত্রাস তৈরি করার ক্ষেত্রে এই সরকার চোখ বুজে আছেন, সন্ত্রাসীদেরকে জামিন দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে অশান্ত সন্ত্রাসী রাষ্ট্র তৈরি করার একটা চক্রান্ত চলছে। অর্থনীতিকে বুস্ট আপ করা, অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনার ব্যাপারে যথেষ্ট পরিমাণ উদ্যোগ নেওয়া হচ্ছে না, এবং সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার উস্কানি অস্বস্তি থেকে এখনো এই দেশ মুক্ত হচ্ছে না। এই 3টা জিনিস যদি একসাথে কলাপস করে, মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ, আমেরিকানদের হস্তক্ষেপ আরো বেশি এই দেশের উপরে চেপে আসবে। স্বাধীন বাংলাদেশের স্বাধীন জনগণ সেটা মেনে নিবে কিনা না, সেটা আগামীতে দেখার প্রশ্ন। আজকের পর্ব এতটুকুই। যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না, একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। আর যদি ভালো না লাগে নিশ্চিন্তে কমেন্ট বক্সে গালাগালি করবেন, আমি প্রত্যেকটা গালাগালি মনোযোগ দিয়ে পড়ি। ধন্যবাদ, কথা হবে পরের পর্বে।